নমস্কার। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে এসেছি আরেকবার। আগের দিনই আমরা বলেছিলাম আমাদের ভিডিওতে যে প্রোটিন আপনাকে গুণে গেঁথে আপনার ওজন হিসেবে খেতে হবে, কিভাবে প্রোটিন ওজন করবেন তার তালিকাও আমরা দিয়ে দিয়েছিলাম। এবং এটাও বলেছিলাম যে উদ্ভিদের প্রোটিন বা প্লান্ট প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন বা প্রাণীজ প্রোটিন, এই দুটোর মধ্যে প্রাণীজ প্রোটিনই হচ্ছে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো, কারণ তাতে সমস্ত রকম দরকারি অ্যামাইনো অ্যাসিড থাকে। তাই যত পারবেন প্রাণীজ প্রোটিন বেশি বেশি করে খাবেন এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা 80 থেকে 100 গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এবং ফ্যাট খেতেও ভুলবেন না। আপনি যথেচ্ছ পরিমাণে যেটুকু দরকার আপনার মোটামুটি তার থেকে একটু বেশি হলেও ফ্যাট খেতে পারেন, ফ্যাটেও কোনো ভয় নেই। ফ্যাট এবং প্রোটিন দুটোই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে সাহায্য করবে, গ্যাস, অম্বল, নানান প্রবলেম এগুলো কমাবে। তাহলে আমরা প্রোটিন খেতে বলছি কেন? কারণ প্রোটিন আমাদের শরীরের সমস্ত কিছু, মাথার চুল থেকে পায়ের নখ অবধি সমস্ত কিছুর বিল্ডিং ব্লক। আপনি যে হরমোনগুলো নিয়ে চিন্তিত, থাইরয়েড হরমোন, তারপরে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন মহিলাদের হরমোন, পুরুষদের হরমোন টেস্টোস্টেরন, কর্টিজোল বা স্ট্রেস হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেরোয়, হ্যাঁ, নানান এনজাইম যেমন প্যাঙ্ক্রিয়াসের অগ্নাশয়ের এনজাইম, খাদ্য পরিপাককারী বিভিন্ন এনজাইম, এই সমস্তগুলো কিন্তু প্রোটিন আর প্রোটিন দিয়েই তৈরি, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে যদি প্রোটিন না তৈরি হয় তাহলে আপনার কোষের নিউক্লিয়াস বা সেন্টার থেকে যে সিগন্যালটা বেরোবে সেটাও একটা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন। বিভিন্ন রোগ এবং নানান জীবাণুকে মোকাবিলা করতে যে অ্যান্টিবডি তৈরি হবে সেগুলোও প্রোটিন। তাহলে খাদ্য পরিপাককারী এনজাইম, সেগুলোও প্রোটিন। তাহলে প্রোটিনের অভাবে সমস্ত কিছু রোগ হতে পারে যেগুলোকে আমরা আন্ডার এস্টিমেট করি বা বুঝতে পারি না। আমরা ভাবি বোধহয় এগুলো অন্যান্য কারণ তো থাকতেই পারে, কিন্তু প্রোটিনের কারণটা সবচেয়ে বেশি। তাহলে আমরা একটু চট করে দেখে নিই যে কী কী সিমটম বা লক্ষণ আমরা দেখতে পাবো। এই বইটিতে প্রখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট রোশনি সাংঘানি টার্ন অ্যারাউন্ড ডায়াবেটিস নামে এই বইটি লিখেছেন। প্রচণ্ড তথ্য সমৃদ্ধ বই এবং এই বইটি আপনারা কিনতেও পারেন, অনলাইনে বা অফলাইনে কিনে পড়া উচিত প্রত্যেকের আমাদের। তো তাতে উনি বলছেন, দেখুন এই যে লাল দিয়ে হাইলাইট করা আছে, যদি আপনার ক্রনিক ফ্যাটিক, সারাদিন সারা মাস ধরে ফ্যাটিক বা ক্লান্তি চলছে, অবসাদ লাগছে, এতে কি আপনি কি এই রোগের শিকার? ক্ষুধার্ত ফিল করেন, হ্যাঁ, কম এনার্জি পান খাওয়ার পরেও দুর্বল ফিল করেন সারাদিন, আপনি কি এই রোগের লক্ষণে ভোগেন? পুওর মাসেল গেইন, মাসেলগুলো, পেশিগুলো শুকিয়ে যাচ্ছে এক্সারসাইজ করা সত্ত্বেও। ডিলেড রিকভারি ফ্রম ওয়ার্কআউট, একটা জিম করলেন বা ব্যায়াম করলেন, তারপরে অনেকক্ষণ ক্লান্ত লাগছে, হ্যাঁ, হাত পা, ঠ্যাং, আমাদের পা বা হাতগুলো সরু সরু লিকলিকে হয়ে যাচ্ছে। লো ইমিউনিটি, মাঝে মধ্যে ইনফেকশান ধরছে। ইনজুরি বা কেটে ছড়ে গেলে সেটা অনেক সময় লাগছে শুকোতে, এগুলো যদি আপনাদের হয়। ক্রনিক বডি পেন, সারা গায়ে ব্যথা, অনেকেই ভোগেন, আমার স্ত্রীও ভোগেন। সারা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা, নানান ডাক্তারদের কাছে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু লক্ষণ বুঝতে পারছেন না, এগুলো কি আপনারা ভোগেন? ডাইজেস্টিভ কমপ্লেন্ট, ক্রনিক ডায়রিয়া, মাঝে মধ্যেই ডায়রিয়া, পাতলা পায়খানা, গ্যাস, অম্বল, চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, পুর হেয়ার কোয়ালিটি হয়ে যাচ্ছে, চামড়া পাতলা হয়ে যাচ্ছে, চামড়া খসখসে হয়ে যাচ্ছে, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং ইউরিক অ্যাসিড বাড়ে ডিউ টু কার্বোহাইড্রেট প্রিডমিনেন্ট ডায়েট বা মিষ্টি, চিনি এসব বেশি খেলে, মাছ মাংস খেলে নয়, এটা ভুল ধারণা কিন্তু এখন। পুওর স্লিপ, ঘুম কম, লো মুড, সবসময় একটা লো মুডে চলছেন, এবং সোয়েলিং, পাফিনেস আন্ডার দ্য স্কিন, চামড়ার নিচে ফোলা ফোলা ভাব, মনে হচ্ছে যেন ইডিমা হচ্ছে, জল ধরে থাকছে চামড়ার নিচে, ফুলে যাচ্ছে হাত পা। মেটাবলিজম বা বিপাক স্লো হয়ে যাচ্ছে, ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। এর মধ্যে অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো লক্ষণ আছে, এরকম অনেক পেশেন্টকে আমি দেখেছি। সুতরাং আপনাদের মধ্যেও যদি এগুলো থাকে তাহলে আপনি বুঝতে পারেন যে এটা কিন্তু আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। আপনার যত ওজন, প্রতি গ্রামে 1 বা 1.2 গ্রাম পার কেজি করে প্রোটিন খাচ্ছেন না বলে এটা হচ্ছে, অতি সহজে বুঝতে পারবেন। তাহলে আপনার প্রোটিন খাওয়ার প্রয়োজনীয়তা আছে। এবার ধরুন আমি নিজে এখন যেহেতু মাছ মাংস মাঝে মধ্যেই পাই না কলেজে এবং অন্যান্য সময়, তাই আমি কি করি, হ্যাঁ, আমাকে সহজলভ্য ডিম খেতে হয়। আমার যা বডি ওয়েট 72 কিলো হিসেবে আমাকে 6 দিয়ে ভাগ করলে 12টা ডিম খাওয়া উচিত। সবসময় খেয়ে উঠতে পারছি না, কিন্তু কেননা আমি হচ্ছে মুগ ডাল, হ্যাঁ, ছোলা সেদ্ধ, এগুলো থেকেও কিছুটা প্ল্যান্ট প্রোটিন নিই, আর 9 থেকে 11টা দৈনিক ডিম খাই গড়ে। এবার আপনারা আজকে উঠতে পারেন, ডাক্তারবাবু করেছেন কি? হ্যাঁ, আপনার তো কোলেস্টেরল বেড়ে যাবে,
আপনি তো হার্ট অ্যাটাকে মরে যাবেন, যেটা অধিকাংশ পেশেন্টই আমাকে এসে বলে। কিন্তু মজার বিষয়টা হলো যে ফ্যাট এবং ডিমের কুসুম, খাসির মাংস এগুলো কখনোই কোলেস্টেরল বাড়ায় না। আমি আমার কোলেস্টেরল ভিডিওতে বলেছি। বাড়ায় হচ্ছে ভাত, রুটি, প্রসেসড খাবার, পিৎজা, পাস্তা, চাউমিন, বিরিয়ানি, বিস্কুট, চিড়ে ভাজা, মুড়ি, এগুলোতে কর্নফ্লেক্স ইত্যাদি প্রভৃতি, মিষ্টি ফল, আঙুর, আম, আনারস বেশি বেশি করে খেলে, কলা, এগুলোতেই আপনার ট্রাইগ্লিসারাইড বা খারাপ কোলেস্টেরল বাড়ায়। টোটাল কোলেস্টেরলের কোনো গুরুত্ব এখন সেভাবে নেই। রিসার্চ বা বিজ্ঞান বলছে টোটাল কোলেস্টেরল যদি আপনার বয়সকালে 50, 55, 60-এর ওপরে 300, 400, 500 হয়ে যায়, তাহলে সেটা আপনার পক্ষে উপকারী। তাহলে আপনি প্রথমে তো প্রোটিন ঠিকমতো খান 1 গ্রাম পার কেজি করে, তারপরে দেখুন আপনার ব্লাড টেস্ট করিয়ে। কী ব্লাড টেস্ট করাবেন? আমি এটা আগেও বলেছি, আরেকবার আমি শুধু আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি যে কী ব্লাড টেস্ট করাবেন। এই যে ব্লাড টেস্টগুলো আপনারা এগুলো ছবি তুলে রাখতে পারেন, যে ফাস্টিং ইনসুলিন এবং ফাস্টিং সুগার, ব্লাডের লিপিড প্রোফাইল, তাতে স্পেশাল ইম্পর্টেন্স হচ্ছে কারণ না ট্রাইগ্লিসারাইড বা টিজি এবং এইচডিএলের অনুপাত। এইটা আপনাকে দেখতে হবে। দেখুন এর অনুপাত যদি 2.21 বা তার নিচে হয়, আপনি অ্যাবসলিউটলি সুস্থ, আপনার যাই হোক না কেন, মানসিক দিকটা ছেড়ে দিলাম। 2.21-এর ওপরে হলে আপনি যতই বাইরে থেকে সুন্দর দেখতে লাগুন, আপনার যতই সিমটম বা লক্ষণ না থাক, আপনি কিন্তু অসুস্থ। হোমোসিস্টিনটা চেক করবেন, এটা ব্লাডের খালি পেটে 9-এর ওপরে যেন কখনোই না যায়। এটা নিয়ে পরে আমি আলাদা ভিডিও করব। টিএসএইচ, ওই আবারও বললাম, প্রোটিন ঠিক না খেলে টিএসএইচের গণ্ডগোল হতে পারে, অবশ্যম্ভাবী। ইউরিক অ্যাসিডও তাই। লিভার ফাংশন টেস্টে AST ALTটা দেখবেন। টোটাল ভিটামিন D3 এও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটাও দেখবেন। তাহলে এই কটা পরীক্ষা আপনি কাল পরশু যবে ইচ্ছা খালি পেটে করিয়ে নিন। এর রিপোর্টে যদি গণ্ডগোল থাকে, এবার ব্লাড রিপোর্টটা কী করে বুঝবো আমরা? দেখুন এটা একটা পেশেন্টের স্যাম্পল ব্লাড রিপোর্ট, আমার রোগী। এর কি এসছে? এর ট্রাইগ্লিসারাইড নিচে দেখুন, যেখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, এর নিচে ট্রাইগ্লিসারাইড আছে কত? 197 এবং এইচডিএল আছে 30.10। তাহলে এর অনুপাত বা রেশিও থাকার কথা ছিল 2.1, একটাকে অন্যটাকে দিয়ে ভাগ করলে। তাহলে 197কে আমি 30 দিয়ে ভাগ করেছি, এসছে 6.5, ভয়ঙ্কর। মানে যা নর্মাল থাকার কথা তার 3 গুণ বেশি। তার মানে এর হার্ট অ্যাটাকের চান্স, এর ফ্যাটি লিভারের চান্স, এর স্ট্রোকের চান্স, এর ইরেকটাইল ডিসফাংশন, যৌনাঙ্গের প্রবলেম, কিডনির প্রবলেম, অনেক গুণ চান্স বেশি এই রোগীর। আপনারও কি তাই? বিলিয়ে নিন। এবং যেহেতু ফ্যাটি লিভারের চান্স বেশি, উপরে দেখুন ফ্যাটি লিভারের AST মানে SGOT SGPT পরীক্ষা, AST ALT লিভারের এনজাইম কত আছে? 45 এবং 70 সামান্য করে বাড়ছে। তার মানে ইনি ফ্যাটি লিভারের দিকে এগিয়েছেন, তার মানে ইনি ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কি সত্যিই আছে? তাহলে ইনসুলিন কত আছে? চলে আসুন দেখি। এবার দেখুন ইনসুলিন, তার পেশেন্টটি ইনসুলিনের লেভেল কত? 28.5। কি ভয়ঙ্কর বেশি। আমি রেশিও উপরে লিখেছি সবুজে, 0 থেকে 6 হচ্ছে নর্মাল, সুস্থ ইনসুলিন সেন্সিটিভ। গ্রেড 2 হচ্ছে 7 থেকে 17, মাইল্ড ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছেন পেশেন্ট, খারাপ হচ্ছেন। 18 থেকে 25 ভয়ঙ্কর খারাপ। এ তো 28.5, তারও উপরে। তার মানে এই পেশেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্ট, ফ্যাটি লিভার আছে এবং ডিসলিপিডেমিয়া বা লিপিডের খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বেড়ে আকাশে চলে যাচ্ছে, খুব খারাপ অবস্থায়। আপনারাও এরকম রিপোর্ট করিয়ে দেখুন। তো এবার টোটাল কোলেস্টেরল ধরুন আপনার 300-400 হলো, এই নিয়ে লাফালাফি করে কোনো লাভ নেই। কারণ টোটাল কোলেস্টেরল আমি আবারও বলেছি, বয়সকালে যত বাড়বে তত জীবাণুর আক্রমণ থেকে বাঁচবেন, হার্ট অ্যাটাক থেকে বাঁচবেন। তাহলে আমি কি দেখব? আমার কি গুরুত্বপূর্ণ? আপনি যদি ডিম বেশি খান, খাসির মাংস বেশি খান, আমি যেমন খাচ্ছি, তাহলে ট্রাইগ্লিসারাইড আর এইচডিএলের পরিমাণ কিন্তু আমার 2.1-এর মধ্যে আছে, কিন্তু টোটাল কোলেস্টেরল হয়তো 300-400 ছাড়িয়ে যেতেও পারে। গেল, আমি তার মানে ভালো আছি। যতক্ষণ পর্যন্ত আপনার 3 মাস 4 মাস বাদে এই টিজি এইচডিএল রেশিও 2.1 বা তার কাছাকাছি রাখতে পারবেন, ততক্ষণ আপনি নির্ভয়ে খাসির মাংস, পাঁঠার মাংস যা ইচ্ছা খেয়ে যান এবং পর্যাপ্ত পরিমাণ অ্যানিম্যাল প্রোটিন খান, আপনার কিছু হবে না। এই কথাটা বলার জন্যই, কারণ এলডিএল কিন্তু খারাপ নয়। এলডিএল আমাদের দেহে সুরক্ষা করে, কিন্তু ম্যাক্সিমাম ডাক্তাররাই এটা মাথায় রাখেন না এবং পেশেন্টরাদেরও হয়তো বলতে পারেন না যে এলডিএলের দুটো সাব ফ্র্যাকশান বা নিচে ভাগ করা যায়। একটা এলডিএল এ, একটি বড় পার্টিকেল, বড় অণু, আর এলডিএল বি বা ক্ষুদ্র পার্টিকেল। এই ক্ষুদ্র পার্টিকেলটাকেই আমরা বলি অক্সিডাইজড বা বিষাক্ত এলডিএল, যেটা কি না আমাদের হার্টের পক্ষে, ব্রেনের পক্ষে, সব কিছুর পক্ষে ক্ষতিকারক। তো এলডিএল যদি বাড়ে আর আমার এলডিএল এ যদি বাড়ে, ধরুন এলডিএল হয়ে আসছে 300 আর আমার এলডিএল এ 200, এলডিএল বি 100, তাহলে কি খারাপ? না, কারণ আমার এলডিএল এ বা ভালো এলডিএল বেশি আছে, এলডিএল বি
খারাপ এলডিএল কম আছে, আমি ভালো আছি। সুতরাং এলডিএল বেশি হওয়া মানেই চিন্তার কোনো কারণ নেই, টোটাল কোলেস্টেরল বেশি হওয়া মানেই চিন্তার কোনো কারণ নেই। আপনাকে বাড়াতে হবে এইচডিএল, কমাতে হবে টিজি। তাই হয় আপনি টিজি কমান ভাত রুটি চিনি মিষ্টি এসব বন্ধ করে, নয় আপনি এইচডিএল বাড়ান খাসির মাংস, চর্বি, ডিমের কুসুম, নারকেল তেল, পাম তেল, এই সমস্ত প্ল্যান্ট ফ্যাট বা উদ্ভিজ্জ ফ্যাটকে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এবারে দেখো, যদি আপনি প্রোটিন যারা যারা বেশি খেয়েছে, দে ফাউন্ড দ্যাট দিস ডায়েটারি চেঞ্জেস, প্রোটিন বাড়িয়ে কার্বোহাইড্রেট কমিয়ে, দ্য স্টাডি পার্টিসিপেন্ট যারা গবেষণায় অংশ নিয়েছিল যে সমস্ত রোগীরা, তাদের ক্ষেত্রে 100% রেমিশন হয়ে গেল প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিসের আগের দশা। 100% রেমিশন হলো, উল্টে গেল, নর্মাল হয়ে গেল। ইনক্রিজড লিন মাসেল, তাতে পেশি মাসেল পার্সেন্টেজ বেড়ে গেল। রিডিউসড ফ্যাট মাস পার্সেন্টেজ, ফ্যাটের পরিমাণ শরীরে কমে গেল। ওয়েট লস হলো। ইমপ্রুভড ইনসুলিন সেন্সিটিভিটি, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গিয়ে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তে লাগলো। ইমপ্রুভড হার্টের রিস্ক ফ্যাক্টর, তার মানে হার্ট অ্যাটাক স্ট্রোকের সম্ভাবনা ভালো হলো। রিডিউসড ইনফ্লামেশন, ইনফ্লামেশনের মার্কারগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করলো। অক্সিডেটিভ স্ট্রেস, যেটা কোষের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, সেটা কমে গেল। তাহলে এতগুলো জিনিস ঘটলো যখন কার্বোহাইড্রেট কমিয়ে আপনি প্রোটিনটাকে সমান সমান করলেন, উল্টে আপনার কোলেস্টেরল প্যানেলটাও ভালো হলো, তাই কার্ডিওভ্যাসকুলার রিস্ক ফ্যাক্টরগুলো দূরীভূত হলো। সুতরাং এই পরীক্ষাগুলো করান, নির্ভয়ে আপনি চলে যান ডিম, নারকেল তেল, খাসির মাংস এসব খাওয়ার মধ্যে দিয়ে। ভয় না পেয়ে ফ্যাট খান, চিজ, মাখন, স্পেশালি যদি ঘরে তৈরি হয় আর লোকালে হয়। শপিং মলের চিজ খেতে আমি না করব, কারণ চিজ আমরা বানাতে পারি না, তাই চিজটা না খাওয়াই ভালো। যত সম্ভব বাইরের জিনিস, ঘি আপনি বাড়িতেও করতে পারেন, ঘি আপনি পাশের ঘোষের দোকানেও করতে পারেন, দেখে নিতে পারেন। সুতরাং লোকালি প্রডিউসড, ডেয়ারি, যদি দুধ খান তাহলে দুধ ফ্যাট সহ খাবেন। সিঙ্গেল টোন ডাবল টোনের দিকে ঝুঁকবেন না। প্রকৃতি আপনাকে যা শেখাচ্ছে সেই ফ্যাট সেই প্রোটিনগুলো দিয়ে পেট ভরুন। নমস্কার।